হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু ডে 163। আমি চেয়েছিলাম যে আজকে বিকালেই শ্যুট করতে, আলো থাকতে শ্যুট করতে, বাট বিকালে ছাদে অনেক লোকজন ছিল, তো তার মধ্যে ভিডিও শ্যুটটা করা হয় নাই। এখন মাগরিবের ওয়াক্ত চলছে, অলরেডি রানিং, প্রায় শেষের পথে। চারপাশটা বেশ অন্ধকার হয়ে গিয়েছে, 7:10 বাজছে এখন, বুঝতেই পারছো, এর জন্য আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। আর এখান থেকে হয়তো আস্তে আস্তে আমাকে মানে চেহারা এখন যা দেখতে পারছো, সামনে হয়তো তাও দেখতে পারবা না, কারণ আস্তে আস্তে এখন অন্ধকার হচ্ছে। তো যাই হোক, তো গাইজ দেখতেই পারছো এটা হচ্ছে আমাদের ছাদ, আর তোমরা জায়গাটা খুব ভালো মতোই চিনো। আর এখানে দেখতে পাচ্ছ উপরে একটা ফ্ল্যাগ। তোমরা কি জানো এটা কোন দেশের ফ্ল্যাগ? এটা হচ্ছে ইরানের ফ্ল্যাগ। তোমাদের মনে এখন কোশ্চেন আসতে পারে যে আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি সব বাদ দিয়ে ইরানের ফ্ল্যাগ কেন লাগাইলাম? ওয়েল, এর পেছনে মেইন কারণটা হচ্ছে এই বছরে দেখতেই পারলা যে ইরান, ইসরায়েল, আমেরিকা কীরকম একটা ভয়ানক যুদ্ধ হয়ে গেল, কত বড় একটা ইভেন্ট হয়ে গেল। তো আসলে আমার মনে হলো বা আমাদের সেই উপলব্ধিটা আসছে যে আমরা যে মানে বাঙালি জাতি, মানে আমরা যে সাপোর্টার আছি, আর্জেন্টিনা, ব্রাজিল এইসব সাপোর্ট করি, এসব বেশিরভাগই তোমার ইহুদি, খ্রিস্টান, এদেরকে আমরা সাপোর্ট করছি, ঠিক আছে? তো আমি মনে করি, বা আমার চাচা তো তোমার মেইন ফ্ল্যাগটা লাগিয়েছে, এটা হচ্ছে তার, এটা মনে করে তার চিন্তাভাবনা। সেই আমাকে বলল যে আমরা মুসলমান, তা আমরা সাপোর্ট করলে মুসলমানকেই করব। এবং ইরান রিসেন্টলি যেসব কাজবাজ তাদেরগুলো, মানে তারা যেসব কাজবাজগুলো করছে, এটা খুবই তোমার প্রশংসনীয়। ফুটবলে জিতুক হারুক যাই করুক, বাট অ্যাজ এ মুসলিম আমাদের সাপোর্ট থাকবে এবার ইরানের প্রতি। তার পাশাপাশি যে সকল মুসলিম কান্ট্রিগুলো এবার পার্টিসিপেট করছে ওয়ার্ল্ড কাপে, তাদের প্রতি আমাদের সাপোর্ট, ভালোবাসা সবসময় থাকবে। তো গাইজ, রাইট নাও তো চারপাশে বেশ অন্ধকার হয়ে গিয়েছে, ইভেন আমার চেহারাটা ভালো করে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমার এখন মানে প্ল্যান যে এটা, যে আমি এখন এই সিঁড়িটা বেয়ে উঠবো। এখানে একটা সিঁড়ি আছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই সিঁড়িটা বেয়ে উঠে আমি ওইখানে যাব এবং তোমাদেরকে দেখাবো যে রাতেরে এই খুলনা শহরের আশপাশটা দেখতে কেমন লাগে। তো চলো দেখা যাক। আর আমার যে ফোন, আমি আসলে শিওর না যে কেমন লাগে আশপাশকার ভিউ দেখতে। তো গাইজ, এই দেখতে পাচ্ছ আশপাশের ভিউ। আকাশ এখনও হালকা হালকা আলো আছে, এখনও পুরোপুরি অন্ধকার হয়নি। ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রূপসা ব্রিজ। রাতের আরও ভালো স্পষ্ট বোঝা যায়, যেহেতু একদম আলো দূর থেকে সারি বাই সারি আসছে, দেখা যাচ্ছে যে ল্যাম্পপোস্টগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। তার পাশেই দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমাদের এলাকা, তোমার লাইটিং টাইটিং সব আছে। এদিকে একটু মানে কি বলবো, শহরাঞ্চল তো না, একটু বিল টাইপের এলাকা, তো এখানে সেজন্য তেমন একটা আলো টালো নাই, বিল হওয়ার জন্য মূলত এই অবস্থা। বাট শহরের দিকে একদম ওদিকে ভালো আলো আছে। এদিকে আসলে দেখার মতো তেমন কিছু নাই, যেহেতু আলো নাই, অন্ধকার। ওই যে দেখতে পাচ্ছ শহর এরিয়ার মধ্যে ওই যে সিটি মেডিকেল, আর এই যে আশপাশকার ভিউ। আমাদের এই রাস্তার ল্যাম্পপোস্টগুলো এখনও অন করা হয় নাই, তাহলে তোমাদেরকে আর একটু ক্লিয়ারভাবে সব কিছু আমি দেখাইতে পারতাম। এটা অন হয় মনে হয় আর আধা ঘন্টা সময় লাগতে পারে, শিওর না, বলতে পারছি না আমি। তবে গাইস, সিটি মেডিকেলের কথা আমি বলছিলাম, তো দেখতে পাচ্ছ যে সিটি মেডিকেল, যেখানে গতকাল বেশ ভয়াবহ একটা অগ্নিকাণ্ড ঘটেছিল। অনেকেই তোমরা যারা খুলনা থাকো অনেকেই এই কাহিনী জানো, ইভেন অনেকে হয়তো সেই স্পটে গিয়েছিল। আমার বাসা যেহেতু এখান থেকে অনেক দূরে, তো এর জন্য আমার ওই রাতের আর যাওয়াটা পসিবল হয় নাই। বাট ওখানে অনেক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। ইভেন তোমার এখন আমি জানি না যে মানে কেউ মৃত্যুবরণ করেছে কিনা বা কেউ আহত হয়েছে কিনা, এরকম কোনো নিউজ আমি এখনও পাই নাই। বাট বেশিরভাগ পেশেন্ট যারা আছে, যারা গুরুতর আইসিইউর পেশেন্ট বা এইটি, এদেরকে আমার মনে হয় গাজী মেডিকেলে ওদিকে ভর্তি করা হয়েছে। ইভেন অনেক ফ্রিতে অ্যাম্বুলেন্স সার্ভিস এসব পেয়েছে। তো আসলেই খারাপ লাগে যে খুলনা এরকম জায়গায় এরকম একটা কাহিনী ঘটেছে, তাও সিটি মেডিকেল একটা প্রাইভেট হসপিটাল, এখানে এরকম অগ্নিকাণ্ড। আলটিমেটলি মানে কি বলবো, সাধারণ মানুষের দুর্ভোগ ছাড়া আর কিছুই নাই সব। ওকে গাইস, তো চারপাশ তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, কোনো কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না। তোমরা আমাকে অবশ্য বলতে পারো যে ভাই আপনি তো মোবাইলের ফ্ল্যাশ লাইট চাইলে ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি চাইলে পারি, বাট আমার সমস্যা আছে যে আমার যেই ফোনের যে ফ্ল্যাশ লাইট, ওটা প্রচণ্ড পরিমাণে পাওয়ার। আর আমার সমস্যা আছে যে আমি ওই দিকে মানে ফ্ল্যাশ লাইট জ্বলা অবস্থায় ক্যামেরার দিক তাকিয়ে কথা বলতে পারি না, আমার অনেক সমস্যা হয়। প্লাস ওই যে ভিডিও ফুটেজটা, ওটাও একটু বলতে গেলে মানে মুখটা একদম মনে হয় প্রচুর কালারফুল হয়ে যায়, একটু ইয়লিশ ভাইব চলে আসে। এর জন্য আমি চাচ্ছি না যে ওই ব্যাক ক্যামেরার ফ্ল্যাশ লাইট ইউজ করে রেকর্ডটা করতে। তো যাই হোক গাইস, রাইট নাও আমি লিভ নিচ্ছি, দেখা হচ্ছে একবারে রাতেরে। স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক।
গাইজ আজকেরা বেশ ভালোই গরম পড়েছে। বিগত বেশ কয়েকদিন তো ভালো বৃষ্টি হয়েছে, ঠান্ডা ছিল, সব দিক থেকে আবহাওয়াটা জোস একটা আবহাওয়া ছিল। বাট আজকেরা সামহাও গরম লাগতেছে, ইভেন কোনো বাতাসই নেই। আজকেরা গাছপালা একদমই মানে এক পলক নড়তেছেও না, যেরকম ভাবে আছে ওরকমই মানে স্ট্যান্ড, যার জন্য গরমটা আরো বেশি ফিল হচ্ছে আজকেরা। আর গাইস ইদানিং আমি হচ্ছে একটু বিজি আছি, আমার অনেকগুলা ভিডিও প্রজেক্ট জমা হয়ে গিয়েছে। অলমোস্ট 7 থেকে 8 দিনের ভিডিও আমার এখনো এডিট করা হয় নাই, একটু চাপের মধ্যে আছি। তারপরে আমি একটু চেষ্টা করি যে ভিডিওগুলো একটু শর্ট শর্ট করে বানানোর। তারপরেও আমি যে পরিমাণ ইনফরমেশন ভিডিওতে দিই, ভিডিও অটোমেটিক্যালি বড় হয়ে যায়। আমি যেমন ধরো তোমাদেরকে বলছি যে বিকালে যে ভিডিওটা আমি করেছি ওটার একদম এখনো তো কাট করা হয়নি, একদম র অবস্থায় আছে। তাইতেই অলমোস্ট 9 মিনিটের বেশি ভিডিও হয়ে গেছে, আরও বেশি মানে 10 মিনিট প্রায়, প্লাসও হয়নি, 10 মিনিটের একটু কম হইতে পারে। তো এই অবস্থা হচ্ছে ভিডিও। তো সেখান থেকে কাট করতে করতে অত বেশি কাট করা যাবে না, যেহেতু আমি বারবার রিটেক দেই না, রিটেক দিলে হচ্ছে বেশি কাট হয়। আমি যদি কোনো ইনফরমেশন বেসড কোনো ভিডিও বানাই বা মানে বিজনেস রিলেটেড কিছু, তাহলে আমি দেখবো যে একদিনে রাতেরই ওটা শ্যুট করে ফেলি। ভিডিওটা এক্সট্রা বেশি বড় হয় না, শুধু ইনফরমেশন থাকে। 13 থেকে 14 মিনিট 15 মিনিট এমনিতেই ভিডিও লেন্থ হয়ে যায়। সেটা কিন্তু একদম ফাইনাল কাট দেওয়ার পরে, রাফ কাটেও মোটামুটি 20 মিনিট ভিডিও লেন্থ থাকে। এরপরে একদম পারফেক্ট টু কাট টু কাট করার পরে হচ্ছে ভিডিওর সাইজ হয় 15 মিনিট, 16 মিনিট, 13-14 মিনিট এরকম হয়। অনেক বেশি টাইম লাগতেছে, বেশিরভাগ কন্টেন্টের সাইজই কিন্তু এরকম। এই ঝামেলাটা তৈরি হওয়ার মেইন কারণ হচ্ছে এই যে কুরবানির ঈদ মাঝে গেল, এখানে প্রচুর পরিমাণে আমি ব্যস্ত ছিলাম, বাইরে গিয়েছি বারবার, ঘরে কাজ করা লাগছে, পরিবারকে সাহায্য করা লাগছে, তারপরে গরু আনছিল, গরু এখানে থাকা লাগছে, তারপরে বাড়ির অনেক কাজ বাজ করছে, সেখানে থাকা লাগছে। তো সব মিলে হচ্ছে আমি আমার নিজের কাজ বাজে তেমন একটা অ্যাটেন্ডেন্স মানে প্রেজেন্ট থাকতে পারি নাই, যার জন্য এখানে একটা গ্যাপ হয়ে গিয়েছে। যার জন্য এই গ্যাপটা আমাকে এখন টানতে হচ্ছে অনেক কষ্ট করে। তো গাইজ তোমরা বুঝতেই পারছো যে একটু প্যারার মধ্যে আছি, হাতে অনেকগুলা প্রজেক্ট বাকি, বেশ বড় বড় ফাইল, সেগুলো এডিট করতে হবে। আমার এখন যে ভিডিওটা অলরেডি এক্সপোর্ট করা হয়ে গিয়েছে ওটা হচ্ছে আমি এখন করব ইউটিউবে আপলোড দিয়ে দেবো। আপলোড দেওয়ার পরে আরেকটা ফাইল ধরবো, ওটাও মোটামুটি আমার ফোনে তো এখন তেমন একটা চার্জ নাই, তাও আমি অর্ধেক ভিডিও রেডি করে তারপরেই ঘুমাবো রাত্রে। তা না হলে এই যে ঝামেলা, এটা আমার অনেক বড় একটা ভোগান্তির কারণ হবে। ওকে গাইস, তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।